প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে রামপুর হাই স্কুল অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মতিউর রহমান, সহকারী শিক্ষক, রামপুর উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় বর্তনী ও জলবিদ্যুৎ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করি যদি তোমরা ক্লাসটা দেখো তাহলে অবশ্যই ক্লাসটা সম্পর্কে এবং এই বিষয়টা সম্পর্কে তোমরা অবশ্যই বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা প্রথমেই বলি যে বর্তনীটা কি। বর্তনী হলো বিদ্যুৎ চলা সম্পূর্ণ পথকে বলা হয় বর্তনী। বর্তনী কি? বিদ্যুৎ চলার সম্পূর্ণ পথকে বর্তনী বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রথমেই বর্তনী সংজ্ঞাটা জানতে পারছো যে বিদ্যুৎ চলার সম্পূর্ণ পথকে কি বলা হয়? বর্তনী বলা হয়। আর এই যে বিদ্যুৎ, এই বিদ্যুৎ সম্পর্কে যদি আমরা জানি, বিদ্যুৎ হলো সাধারণত মূলত ইলেকট্রন প্রবাহ। আমরা যদি প্রাইমারি কোনো ধারণা দিতে চাই তাহলে তোমরা প্রথমে মূল কথাটা তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কি বিদ্যুৎ হলো মূলত ইলেকট্রন প্রবাহ। আর এই প্রবাহ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এসি প্রবাহ আর একটা হচ্ছে ডিসি প্রবাহ। আমরা সেগুলো পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করব। এসি প্রবাহ আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে কি ডিসি প্রবাহ। এইবার আসো, একটা বর্তনীতে যদি আমরা বিদ্যুৎ পরিবহন করতে চাই তাহলে ওই বর্তনীতে বা ওই পরিবাহী তারে কি লাগবে? দুই প্রান্তের বিভব পার্থক্য লাগবে। তাহলে কোন বর্তনীতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য প্রয়োজন দুই প্রান্তের বিভব পার্থক্য। আমরা আজকে তোমাদেরকে মূলত মূল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে বলছি বর্তনী কি? বিদ্যুৎ চলা সম্পূর্ণ পথকে বলা হয় বর্তনী। আর এই যে বিদ্যুৎ, আমরা যে একটা বর্তনীতে যে বিদ্যুৎ চালনা করব, এই বিদ্যুৎটা হচ্ছে কি মূলত ইলেকট্রন প্রবাহ। ইলেকট্রন যদি প্রবাহিত হয় তাহলে সেখানে বিদ্যুৎ চলবে। আর এই বিদ্যুৎ প্রবাহ মূলত আমরা প্রথমেই বলছি দুই প্রকার, একটা হচ্ছে এসি প্রবাহ আর একটা হচ্ছে ডিসি প্রবাহ। আর কোনো একটা বর্তনীতে যদি আমরা বিদ্যুৎ সঞ্চালন করতে চাই তাহলে বিদ্যুৎ সঞ্চালন করার জন্য ওই বর্তনীতে কি লাগবে? দুই প্রান্তের বিভব পার্থক্য লাগবে। তাহলে প্রথমে তোমাদেরকে এই ধারণাগুলো জানতে হবে। তারপরে আমরা এখন দেখব যে এই যে বর্তনীতে যে তড়িৎ উপকরণগুলো থাকে, দ্যাট মিন্স হচ্ছে ধরো ফ্যান, লাইট, ফ্রিজ আর অন্যান্য যে ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো তোমাদের বাসায় থাকে সেগুলো কিভাবে থাকে। এই বর্তনীতে এই যন্ত্রপাতিগুলো দুইভাবে থাকে। একটা হচ্ছে শ্রেণী সমবায়ে থাকে, আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলছি এবার তড়িৎ উপকরণগুলা বর্তনীতে দুইভাবে সাজানো থাকে। তাহলে এই যে দুইভাবে সাজানো থাকে সেগুলো কি কিভাবে? একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। এগুলো তোমাদের নেক্সটে আমরা বোঝানোর চেষ্টা করবো যে শ্রেণী সমবায় কি, সমান্তরাল সমবায় কি। তারপরে এবার আসো যে আমরা বলছি একটা বর্তনীতে যখন আমরা বিদ্যুৎ প্রবাহ চালনা করব সেটার জন্য বলছি দুই প্রান্তের বিভব পার্থক্যের প্রয়োজন। আর কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ চলতেছে সেটাও আমাদেরকে জানার জন্য একটা মেশিন প্রয়োজন বা একটা যন্ত্র প্রয়োজন। সেই যন্ত্রটার নাম হচ্ছে কি অ্যামিটার। অ্যামিটার এটা হচ্ছে তড়িৎ মাপার যন্ত্র, তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র। আর আরেকটা বলছি, আমরা যদি তড়িৎ প্রবাহ চালাতে চাই তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য প্রয়োজন। দুই প্রান্তের বিভব পার্থক্য যদি সমান হয়ে যায় তাহলে সাথে সাথে বিদ্যুৎ প্রবাহটা বন্ধ হয়ে যাবে। অবশ্যই একটা তারের দুই প্রান্তে দুই ধরনের বিভব পার্থক্য থাকা লাগবে। আর এই বিভব পার্থক্যটা কীরকম, কয় ভোল্ট, 10 ভোল্ট, 20 ভোল্ট, 30 ভোল্ট না কত ভোল্ট, এটা যে আইডেন্টিফাই করার জন্য আমাদের যে যন্ত্রটা দরকার সেটার নাম হচ্ছে ভোল্ট মিটার। এটা হচ্ছে বিভব পার্থক্য জানার যন্ত্র বা মাপার যন্ত্র, যে একটা লিখলেই হবে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এখানে প্রথম যে হেডলাইনগুলো আছে তোমরা অবশ্যই সহজেই দেখতে পাচ্ছ যে তড়িৎ উপকরণগুলো বর্তনীতে দুইভাবে সাজানো থাকে, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। আর আমরা বলছি একটা বর্তনীতে যদি আমরা কি করতে চাই, তড়িৎ প্রবাহ চালাইতে চাই, তাহলে তড়িৎ প্রবাহ চালানোর জন্য আমাদের দুই প্রান্তের বিভব পার্থক্য জানা প্রয়োজন। আর এই তড়িৎ প্রবাহটা কী পরিমাণ আছে সেটা জানার জন্য যে যন্ত্রটা আমরা ব্যবহার করি সেটার নাম হচ্ছে অ্যামিটার। আর দুই প্রান্তের যে বিভব পার্থক্য আছে সেই বিভব পার্থক্য জানার যন্ত্রটার নাম হচ্ছে ভোল্ট মিটার। এবার আসো আমরা তোমাদের অধ্যায়ের মূল অংশে চলে যাই। সেখানে প্রথমেই তোমাদেরকে জানতে হবে তড়িৎ প্রবাহ কাকে বলে। আমরা প্রথমে বলছি তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহ হচ্ছে মূলত ইলেকট্রন প্রবাহ। এখন আমরা যদি ব্রিফলি তোমাদের ডেসক্রিপশনটা বা সংজ্ঞাটা জানাতে চাই, তাহলে তোমাদেরকে জানতে হবে তড়িৎ প্রবাহ কাকে বলে। তাহলে আমরা লিখতে পারি কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তড়িৎ প্রবাহ কাকে বলে? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, আমরা যে বাসায় কারেন্টের তারগুলোর কথা বলছি সেটাই হচ্ছে কি একটা পরিবাহী তার। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, তুমি ডান পাশ দিয়ে হোক আর বাম পাশ দিয়ে হোক, এক দিক দিয়ে হইলেই একক সময়ে ধরতে পারো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, যে কোনো সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় কি তড়িৎ প্রবাহ। তাহলে এই তড়িৎ প্রবাহটা মূলত এখনকার আমরা যেটা জানি যে তড়িৎ প্রবাহের দিকটা ইলেকট্রন প্রবাহের সাধারণত সবসময় কোন দিকে হয়? বিপরীত দিকে হয়। আমাদের যে বিগত যখন জলবিদ্যুৎ আবিষ্কৃত হয়েছে তখন যে ধ্যান ধারণা ছিল, কিন্তু বাস্তবিক অর্থে আমরা যখন কাজ করতে যাই তখন দেখি তার সবসময় বিপরীত দিক। এই জন্য আমরা বলছি তড়িৎ প্রবাহের দিকটা ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে হয়। তড়িৎ প্রবাহের দিক মূলত ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে হয়। অর্থাৎ যখন সর্বপ্রথম জলবিদ্যুৎ আবিষ্কৃত হয়েছে তখন তাদের ধারণা ছিল যে এই যে তড়িৎ প্রবাহটা বা এই যে তড়িৎ প্রবাহের দিকটা এটা হচ্ছে কি উচ্চতর বিভব থেকে সবসময় নিম্নতর বিভবের দিকে যায় এবং ধনাত্মক আধান থেকে সবসময় ঋণাত্মক আধানের দিকে যায়। কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি কোনো কাজ করতে যাই তখন আমরা কি দেখি? তখন আমরা দেখি যে অবশ্যই সেটা উল্টা ঘটনাটা ঘটে। একটা হচ্ছে তড়িৎ ধনাত্মক যে আধানটা সেটা না হয় কি হবে ঋণাত্মক আধান থেকে তড়িৎ ধনাত্মক আধানের দিকে যায় এবং নিম্নতর বিভবের দিকে আস্তে আস্তে উচ্চতর বিভবের দিকে যায়। এই জন্য আমরা লিখছি যে তড়িৎ প্রবাহের দিকটা মূলত হচ্ছে কি ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে হয়। ঠিক আছে? তাহলে এখন আমরা জানবো তড়িৎ প্রবাহকে কি দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই দ্বারা প্রকাশ করা হয়। আর এই তড়িৎ প্রবাহের এককটা তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এ দ্বারা প্রকাশ করা হয় অ্যাম্পিয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে এটাও জানতে পারছো যে আমরা বলছি যে তড়িৎ প্রবাহ আই দ্বারা প্রকাশ করা হয় এবং তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি অ্যাম্পিয়ার। তাহলে উপরের সংজ্ঞাটার সাথে যদি আমরা গাণিতিকভাবে আমরা মিলাইতে চাই যে তড়িৎ প্রবাহ কি, তাহলে আমরা লিখতে পারি আই ইকুয়াল কি বলছে কোনো পরিবাহী যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় কি তড়িৎ প্রবাহ। তাহলে আমরা এটা আধানকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি আই ইকুয়াল কিউ বাই টি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইতে যে পড়াশোনা আছে সেটার মধ্যে যতটুকু সীমাবদ্ধতা আছে তার মধ্যে আমরা এতটুকু বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি এই জিনিসগুলো মূলত পড়াশোনা করো তাহলে পরবর্তী ক্লাস 9 এবং 10 গেলে তোমাদের ফিজিক্সে এই অধ্যায়টা নিয়ে একেবারে ব্রিফলিভাবে বলা হয়েছে, তখন তোমরা আমরা ভালো করে জানতে পারবা। তাহলে তোমরা মূলত এখান থেকে তড়িৎ প্রবাহের সংজ্ঞাটা জানবা, তড়িৎ প্রবাহের দিকটা আসলে মূলত কি সেটা আমরা পুরোপুরি ব্যাখ্যা করে বলছি, সেটাও বোঝার চেষ্টা করবা এবং কি দ্বারা প্রকাশ করা এবং সূত্রটা কি সেটাও তোমরা দেখবা। এবার আসো তোমাদের পরের পার্ট 2 ও 3 তড়িৎ প্রবাহের প্রকারভেদ।
তড়িৎ প্রবাহের প্রকারভেদের আগে আমরা বলছি যে তড়িৎ প্রবাহ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এসি প্রবাহ আর একটা হচ্ছে কি ডিসি প্রবাহ। এখন প্রকারভেদ তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তাহলে তড়িৎ প্রবাহের প্রকারভেদ হচ্ছে আমরা বলছি যে তড়িৎ প্রবাহ হচ্ছে কত ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি অপর্যাবৃত্ত বা একমুখী বা এসি প্রবাহ, আর আরেকটা বলছি পর্যায়বৃত্ত বা ডিসি প্রবাহ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ড দেখেই বুঝতে পারছো যে তড়িৎ প্রবাহের প্রকারভেদ আমরা বলছি দুই প্রকার। একটা হচ্ছে এসি প্রবাহ বা অপর্যাবৃত্ত বা একমুখী বা ডিসি প্রবাহ, আর এটা হচ্ছে পর্যাবৃত্ত বা এটা হচ্ছে ডিসি প্রবাহ। ডিসি প্রবাহ, হ্যাঁ। আর নিচেরটা হচ্ছে এসি প্রবাহ। তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে পর্যাবৃত্ত বা একমুখী বা ডিসি প্রবাহ কাকে বলে। যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয়। যে তড়িৎ প্রবাহ সবসময় কি হয়? যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয় তাকে অপর্যাবৃত্ত বা ডিসি প্রবাহ বলে। ডিসি প্রবাহ বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই তোমরা সংজ্ঞাটা বুঝতে পারছো যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিক থেকে প্রবাহিত হয় তাকে অপর্যাবৃত্ত বা কি বলা হয়? ডিসি প্রবাহ বলা হয়। যেমন এই ডিসি প্রবাহটা কোথায় আমরা পাইতে পারি? আমরা বলতে পারি যে আমরা যে ব্যাটারি বা তড়িৎ কোষগুলো আমরা সাধারণত ব্যবহার করি, যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের তড়িৎ কোষ এবং ব্যাটারি, উদাহরণ হিসাবে আমরা এই দুইটা বলতে পারি যে অপর্যাবৃত্ত প্রবাহ এই তড়িৎ কোষ এবং ব্যাটারি থেকে সাধারণত পাওয়া যায়। এখন যদি আমরা একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে এদিকে হচ্ছে কি তড়িৎ প্রবাহ উপরের দিকে বাড়তেছে, হ্যাঁ। এগুলা দেখো সবসময় একই দিকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি ডিসি প্রবাহ বা একমুখী প্রবাহ। আর এদিক দিয়ে হচ্ছে সময়টা কাউন্ট করা হচ্ছে। সময় আস্তে আস্তে বাড়তেছে, তড়িৎ প্রবাহের দিকে বাড়তেছে এবং কি হচ্ছে তড়িৎ প্রবাহের দিকটা সবসময় একই দিকে অগ্রসর হচ্ছে। এবারে অপর্যাবৃত্ত বা এসি প্রবাহ, তাহলে তার বিপরীত, যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয় না, অর্থাৎ একদিকে প্রবাহিত না হয় ভিন্ন দিকেও প্রবাহিত হতে পারে, দুই দিকেও প্রবাহিত হতে পারে, তাহলে তাকে বলা হয় কি পর্যাবৃত্ত বা এসি প্রবাহ। বুঝা গেছে? তাহলে এটার যদি উদাহরণ আমরা বলতে পারি যে জেনারেটর, উদাহরণ যদি বলি জেনারেটর, তাহলে উপরের সংজ্ঞাটা যা, তার বিপরীত যদি আমরা সংজ্ঞাটা লিখি, এই জন্য আমি এখানে লিখতেছি না, তোমরা অবশ্যই বুঝতে পারবা। যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয় না, অর্থাৎ বিভিন্ন দিকে প্রবাহিত হইতে পারে, তাদেরকে বলা হয় কি পর্যাবৃত্ত বা এসি প্রবাহ। যেমন জেনারেটরের মাধ্যমে আমরা 2 বা 3 দিকে বিদ্যুৎ প্রবাহিত করতে পারি। তাহলে আমরা যদি সেটা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, উপরের দিকে হচ্ছে তড়িৎ প্রবাহ আর এদিকে হচ্ছে সময়, আর তড়িৎ প্রবাহটা এভাবে সে দিক পরিবর্তন করতে পারে খুব সহজে। আর সেই যদি দিক পরিবর্তন করে তাহলে সেটাই আমরা বলতে পারি কি পর্যাবৃত্ত বা এসি প্রবাহ। এই দিক পরিবর্তন বিভিন্ন দেশে বিভিন্ন রকমের হতে পারে। আমাদের দেশে হতে পারে একরকম, আমেরিকা বা অন্যান্য দেশে, পৃথিবীর উন্নত দেশে হতে পারে একরকম। আমাদের দেশে, বাংলাদেশে প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করতে পারে। আর আমেরিকা হচ্ছে, যুক্তরাষ্ট্রে হচ্ছে, তোমাদের অবজেক্টিভ আসতে পারে যে প্রতি সেকেন্ডে হচ্ছে বাংলাদেশে প্রতি সেকেন্ডে 50 বার। আর যদি আমরা লিখি আমেরিকাতে প্রতি সেকেন্ডে হচ্ছে কয়বার? 60 বার এই পর্যাবৃত্ত প্রবাহটা দিক পরিবর্তন করতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তড়িৎ প্রবাহের যে 2টা প্রকারভেদ আছে সেগুলোর সংজ্ঞা, উদাহরণ, চিত্রগুলা এবং প্রবাহের যে
দিক পরিবর্তন কত সময় কতটুকু করে, তাহলে সেটা তোমরা আজকে জানতে পারছো। আশা করি তোমরা যদি এগুলো নোট করে বাসায় লিখো এবং পড়ো তাহলে অবশ্যই ভালো করে জানতে পারবা। এরপরে পরবর্তীতে আমরা তোমাদের পরবর্তী যেই টপিকসটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের রোধ। রোধ কাকে বলে? রোধ কাকে হচ্ছে কি, পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলাচল বিঘ্নিত হয় তাকে রোধ বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, একটু সংজ্ঞাটা যদি ভালো করে তাকাও তাহলে তোমরা অবশ্যই একটু ভালো করে বুঝতে পারবা যে পরিবাহীর যেই ধর্মের জন্য, একটা পরিবাহী একটা তারের যেই ধর্মের জন্য, এর মধ্যে তো বিভিন্ন ধরনের কি থাকে, পরমাণু থাকে। এই যে পরমাণুগুলো আছে, যে পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে, পরিবাহীর মধ্যে দিয়ে যখন কি হয় তড়িৎ প্রবাহটা প্রবাহিত হয়, তখন যেই অণু পরমাণুগুলো আছে তার মধ্যে, সেগুলোর সাথে এই তড়িৎ প্রবাহের এক ধরনের ধাক্কাধাক্কি হয়। আর এই ধাক্কাধাক্কি হওয়ার কারণে তাদের কি হয়, চলাচলটা বিঘ্নিত হয়, মানে চলাচল করতে সমস্যা হয়। আর এই যে চলাচল করতে সমস্যা হয়, অর্থাৎ এই যে ধর্মটা, এই ধর্মটা হচ্ছে কি রোধ। আমরা রোধকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর এর একক হলো ওম। একজন বিজ্ঞানী আছে জর্জ সাইমন ওম, তার নাম অনুসারে এর এককটা রাখা হয়েছে ওম। বা এটা যদি আমরা চিহ্নটা ব্যবহার করি, চিহ্নটা হবে এরকম যে ওম এর একক। রোধকে তাহলে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়, এবং এর একক হলো কি ওম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ওমের সূত্রটা জানবো। ওমের সূত্রটা কি? ওমের সূত্রটা হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে তাহলে খেয়াল করো, ওমের সূত্রটা কি, তাপমাত্রা যদি স্থির থাকে, একটা নির্দিষ্ট যদি তাপমাত্রাটা থাকে, তাহলে তাপমাত্রাটা স্থির থাকলে কি ঘটনা ঘটে, যে পরিবাহীর মধ্য দিয়ে তাপমাত্রা স্থির থাকলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ওমের সূত্র জানলো, যদি তাপমাত্রা স্থির থাকে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ, কোনো একটা তারের মধ্যে দিয়ে যেই পরিমাণ কি হবে, তড়িৎ প্রবাহিত হবে, এই তড়িৎ প্রবাহের পরিমাণটা কি হবে, ওই যে তারের দুই প্রান্তে, যদি আমরা বলছি যদি বিভব পার্থক্য না থাকে তারের দুই প্রান্তের মধ্যে, তাহলে তড়িৎ প্রবাহ চলবে না। আর এই জন্য বলছি ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহিত তড়িৎ প্রবাহ, তাপমাত্রা স্থির থাকলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ, ওই পরিবাহীর, যেই পরিবাহীটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই পরিবাহীর দুই প্রান্তের কি হবে, বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। যদি আমরা এটা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি আই প্রপোর্শনাল বি। আই মানে হচ্ছে কি তড়িৎ প্রবাহ, আর বি হচ্ছে কি বিভব পার্থক্য। তাহলে বলছে না যে সমানুপাতিক, এটা বলে প্রপোর্শনাল বা সমানুপাতিক। আর এখান থেকে আমরা লিখতে পারি আই ইকুয়াল বি বাই আর। এখানে এই আরটা হচ্ছে কি, আরটা হচ্ছে ধ্রুবক, একটা নির্দিষ্ট মান থাকবে, সমানুপাতিক ধ্রুবক এটা। আর এখানে আর দ্বারা প্রকাশ করা হচ্ছে তার রোধটা, বর্তনীর রোধ। তাহলে আই ইকুয়াল ভি বাই আর, অথবা আমরা লিখতে পারি আর ইকুয়াল ভি বাই আই, যেটাই লিখতে পারি। তাহলে তোমাদের এই গাণিতিক সূত্রটা তোমরা ক্লাস 9-এ গেলে পাবো, তোমরা অবশ্যই জানতে পারো এখান থেকে খুব সহজেই। তাহলে রোধ কাকে বলে, রোধকে কি দ্বারা প্রকাশ করা হয়, এর এককটা কি, এবং ওমের সূত্রটা কি, ওমের সূত্রের গাণিতিক অংশটা কি, এটাও তোমরা অবশ্যই এখান থেকে জানতে পারছো। এবার আসো, আমরা তোমাদেরকে তড়িৎ বর্তনীর কথা প্রথমেই বলছি, যে তড়িৎ বর্তনীটা কি। তড়িৎ বর্তনীটা হচ্ছে তড়িৎ চলা সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলা হয়। আর প্রথমেই আমরা বলছি যে এই বর্তনী দুই প্রকার, একটা হচ্ছে সমান্তরাল বর্তনী, আর একটা হচ্ছে কি শ্রেণী বর্তনী। আজকে আমরা তোমাদেরকে শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনী এই দুইটা নিয়ে একটু আলোচনা করব। আমরা প্রথমেই তড়িৎ বর্তনীর সংজ্ঞা দিয়ে ফেলছি।
তাহলে আমরা বলছি তড়িৎ বর্তনী দুই প্রকার, এক শ্রেণী বর্তনী বা শ্রেণী সমবায় বর্তনী, শ্রেণী সংযোগ বর্তনী, শ্রেণী বর্তনী বা শ্রেণী সংযোগ বর্তনী একটা লিখলেই হবে। আর দুই নাম্বারটা আমরা বলতে পারি সেটা হচ্ছে সমান্তরাল সংযোগ, সমান্তরাল বর্তনী। তাহলে আগে তোমাদেরকে জানতে হবে শ্রেণী সমবায় বা শ্রেণী সংযোগ বর্তনী কাকে বলে। যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো পরপর সাজানো থাকে, তাকে শ্রেণী বর্তনী বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা যদি সংজ্ঞাটা ভালো করে তাকাও বোর্ডের দিকে, তাহলে অবশ্যই তোমরা সহজেই বুঝতে পারবা যে আমরা বলছি তড়িৎ বর্তনী দুই প্রকার। প্রথমটা বলছি শ্রেণী সমবায় বর্তনী বা শ্রেণী সংযোগ বর্তনী বা শ্রেণী বর্তনী, যেটাই না আমরা বলি না কেন, তাহলে তার সংজ্ঞাটা কি, যেই বর্তনীতে তাহলে বর্তনী কাকে বলে এটা আমরাই বলছি, একটা তড়িৎ চলা সম্পূর্ণ পথকেই বর্তনী বলা হয়। তাহলে যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো পরপর সিরিয়ালে সাজানো থাকে তাদেরকে বলা হয় কি, শ্রেণী বর্তনী। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেই, ধরো বর্তনীটা আঁকে, এর আগে আমরা বর্তনীটা আঁকি নাই, এবার দেখো তোমরা একটা বর্তনী কিভাবে আঁকা হয়। তাহলে এটা হচ্ছে কোষ, এখান থেকেই পজিটিভ আর নেগেটিভ আয়নগুলো এখান থেকে প্রবাহিত হয়। আর এখানে হচ্ছে দুইটা বাল্ব রাখলাম, এটা একটা বাল্ব 1 আর এটা হচ্ছে বাল্ব 2। আর এখানে একটা তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র দিয়ে দিলাম অ্যামিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটা একটা বর্তনী আর এটা হচ্ছে শ্রেণী বর্তনী, কারণ এখানে তড়িৎ উপকরণগুলো দেখো নিচের যে লাইনটা আছে এই লাইনটাতে একই সিরিয়ালে দুইটা বাল্ব দেওয়া আছে। তার মানে কি, একই বর্তনীতে পরপর সাজানো আছে, যার ফলে একটা সুইচ যদি আমরা চাপ দিই তাহলে একই সাথে 1 নম্বর বাল্ব এবং 2 নম্বর বাল্বটা জ্বলবে। তাহলে এই জন্য আমরা বলছি যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো পরপর সাজানো থাকে তাকে বলা হয় একটা শ্রেণী বর্তনী। তাহলে শ্রেণী বর্তনী আঁকার জন্য প্রথমে একটা কি লাগবে, কোষ লাগবে, পরিবাহী তার লাগবে, তারপরে তড়িৎ উপকরণগুলো লাগবে, তাইলেই একটা বর্তনী কমপ্লিট হয়ে যাবে। বুঝা গেছে? তোমরা যদি অবশ্যই ভালো করে বুঝে করো তাহলে অবশ্যই তোমরা বাসায় যদি চিত্রগুলো আঁকাও তোমরা উপকৃত হবা। এরপরের অংশটা যদি আমরা দেখি সমান্তরাল বর্তনী, ওটার বিপরীত আমরা বলতে পারি যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলা পরপর সাজানো থাকে না তাকে সমান্তরাল বর্তনী বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো অর্থাৎ যে ইলেকট্রনিক্সের যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো পরপর সাজানো থাকে না, এরকম সাজানো থাকে না, তাদেরকে বলা হয় সমান্তরাল বর্তনী। আর সমান্তরাল বর্তনী যদি আমরা একটা চিত্র আঁকি, এটা একটা বাল্ব, এটা একটা ফ্যান, এটা হচ্ছে কোষের চিহ্ন। আর আমাদের তড়িৎ প্রবাহগুলো কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা অবশ্যই তোমরা যদি দেখাও তাইলে ভালো হবে, না হলেও কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কোষ। তাহলে দেখো এখানে যে বর্তনীটা, এটার সাথে এটা সরাসরি কোনো সংযুক্ততা নাই, অর্থাৎ এখানে যদি দুইটা সুইচ থাকে, একটা সুইচ দিলে তোমাদের বাল্বটা জ্বলবে আর একটা সুইচ দিলে তোমাদের কি চলবে, ফ্যানটা চলবে। অর্থাৎ যে বর্তনীতে তড়িৎ উপকরণগুলো পরপর সাজানো থাকে না তাদেরকে আমরা বলছি সমান্তরাল বর্তনী। তোমাদের বইতে যতটুকু আছে সীমিতভাবে আমরা বললাম যে তোমাদের নবম ক্লাস 9-এ গেলে যারা তোমরা সায়েন্সে যাবা তাদের একটা অধ্যায় আছে সরাসরি যে চলবিদ্যুৎ, তোমরা ওখানে যা ব্রিফলি এই সম্পর্কে আরও বেশি করে জানতে পারবা, যে সমান্তরাল বর্তনীর সূত্র আছে, তারপর হচ্ছে সমান্তরাল বর্তনীতে কীভাবে রোধ বের করবা তার সূত্র আছে, তারপরে শ্রেণী বর্তনীতে কীভাবে রোধ বের করবা তারও একটা সূত্র আছে। তাহলে তোমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে সংজ্ঞাগুলা জানা এবং চিত্রটা সম্পর্কে ধারণা নেওয়া। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে বর্তনী দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী আর একটা হচ্ছে কি সমান্তরাল। যেটাতে পরপর সাজানো থাকে তাহলে সেটা হচ্ছে কি শ্রেণী, আর যেটাতে পরপর সাজানো থাকে না সেটা হচ্ছে কি সমান্তরাল বর্তনী। এখন আসো এই যে দুইটা বর্তনী, এই দুইটা বর্তনীতে আমাদের দুইটা কোশ্চেন আছে এখানে।
যে আমরা যদি শ্রেণী সমবায়ে যদি এই বর্তনীটার কথা বললাম, যদি একসাথে সুইচ দিই তাহলে আমরা বলছি অবশ্যই দুইটা বাল্ব একসাথে জ্বলবে। তাই একসাথে যদি দুইটা বাল্ব জ্বলে, দুইটা কি একই সমান আলো দিবে? তোমার কাছে কি মনে হয়? কি একটা বেশি দিবে না কম দিবে, না দুটোটাই সমানভাবে দিবে? তাহলে অবশ্যই আমরা বলতে পারি যদি একটা সুইচের, অর্থাৎ শ্রেণী সমবায় বর্তনীতে যদি আমরা একটা সুইচ দেই, সুইচ দিলে যদি দুইটা বাল্ব জ্বলে তাহলে অবশ্যই সেটা উজ্জ্বল আলো দিবে না। কারণ একই পথ দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার কারণে প্রথমটার মধ্যে দিয়ে হয়তো বা একটু উজ্জ্বল আলোটা দেখা দিবে, আর 2 নম্বর যে বাল্বটা আছে সেটাতে একটু কম আলো দেখা দিবে। তো আমরা যে খেলাধুলা করি, তোমরা যে খেলাধুলা করো, যে শীতের দিন যে ব্যাডমিন্টন খেলো, একই পথ দিয়ে যদি তুমি কি করো, আলো তড়িৎ প্রবাহটা একটা সুইচ থেকে আরেকটা সুইচে বা একটা বাল্ব থেকে আরেকটা বাল্বে নাও, তাহলে দেখবা কম আলো হয়। যদি দুইটা আলাদা লাইন ব্যবহার করো তাহলে অবশ্যই সেখান থেকে বেশি আলো প্রবাহিত হবে। এবার আসো, এই দুইটা বর্তনীর মধ্যে আমাদের জন্য কোনটা সবচেয়ে বেশি উপকারী? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটাও তোমাদেরকে জানতে হবে, তাইলে তোমরা ওই ধরনের বর্তনী ব্যবহার করবে এবং তোমরা আর্থিকভাবে লাভবান হতে পারবা। তাহলে আমরা বলতে পারি শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনী। অবশ্যই এই দুইটার মধ্যে আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক হচ্ছে কোনটা? সমান্তরাল বর্তনী। কেননা সমান্তরাল বর্তনীর মধ্যে যদি আমরা একটা সুইচ দিই তাহলে আমাদের একটা উত্তরিত উপকরণ চলবে, আর দুইটা সুইচ দিলে দুইটা উত্তরিত উপকরণগুলো চলবে। আর যদি আমরা শ্রেণী বর্তনী ব্যবহার করি তাহলে একটা সুইচ দিলে যতগুলো উপকরণ আছে সবগুলোই একসাথে চলবে। কিন্তু আমাদের হয়তো বা একটার প্রয়োজন, দুইটার প্রয়োজন, তিনটার প্রয়োজন নাই, তাহলে আমরা আর্থিকভাবে লস হলাম, আমরা দেশের সম্পদটা নষ্ট করলাম। আর এছাড়া একটা সমস্যা হচ্ছে, তোমার যে টোটালি তড়িৎ পুরো বর্তনীটা, এই বর্তনীটার মধ্যে শ্রেণী বর্তনীতে যদি একটা অংশ নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে পুরো অংশটাই অকেজো হয়ে যায়, মানে কোনো কাজ হয় না। অপরদিকে যেহেতু সমান্তরাল বর্তনীর মধ্যে একটার সাথে আরেকটা কোনোভাবেই সংযুক্ততা নাই, তাহলে এই জন্য আমরা বলতে পারি যে আমাদের জন্য সমান্তরাল বর্তনীটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর সবচেয়ে বেশি কাজের। কারণ এখানে বাল্বটা যদি নষ্ট হয়ে যায়, এই লাইনটা যদি বন্ধ হয়ে যায়, নিচের ফ্যানটা অবশ্যই চলবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা বলতে পারি যে এই আলোচনা থেকে বলতে পারি যে আমরা শ্রেণী বর্তনী এবং সমান্তরাল বর্তনীর মধ্যে আমাদের জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজনীয় এবং আর্থিকভাবে আমরা লাভবান হব এবং দেশের সম্পদ যদি আমরা রক্ষা করতে চাই তাহলে অবশ্যই আমরা সমান্তরাল বর্তনীটা ইউজ করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই ক্লাসটা দেখে থাকো এবং দেখো তাহলে অবশ্যই আমরা আশা করি যে তোমরা এখান থেকে অনেক বেশি উপকৃত হবা, কারণ এইটা পরবর্তীতে তোমাদের ক্লাস 9, 10 এবং পরবর্তী ইন্টারমিডিয়েট সময়ে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখো এবং নোট করে খাতার মধ্যে লিখো এবং ভালো করে পড়াশোনা করো তাহলে অবশ্যই এখান থেকে খুব ভালোভাবে তোমরা কি করতে পারবা, উপকৃত হতে পারবা। তাহলে আশা করি তোমরা দেখবা, সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।